তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু, ভুসি পেলে খুশি হই, ঘুষি খেলে বাঁচবো না। আমরা সরকারি দলকে এরকম একটা কবিতা লিখতে পারি যে কতটুকু বিরোধিতা করলে আপনারা হাতে লাঠি তুলে নেবেন না। এখানে অনেকেই বলছেন যে আমরা কত স্বাধীনভাবে কথা বলতে পারছি, সরকার মহাশয় কত সদয় আমাদের প্রতি, সমালোচনা করার সুযোগ দিচ্ছেন। তো এইভাবে আমরা একটা আবেদন করতে পারি যে কতটুকু ভুসি আপনারা আমাদেরকে দিবেন, আমরা অতটুকু খেয়ে খুশি থাকবো, এর বেশি আমরা খুশি টুসি মারতে যাব না, আপনারা আমাদেরকে মারবেন। লেখা শুরু অনিয়ম বা অত্যাচার বা সেই রকম শাসন আবার আসবে আপনারা ধারণা করতে পারেন? তখন বলেছিলাম যে আপনাদের উপরে আমাদের আস্থার কোনো সংকট নাই, আমাদের সংকটটা আসলে সরকারের উপরে, সরকারি দলের উপরে। এই সরকারি দলে যদি আমিও যাই বা আমাদের বিরোধী পক্ষে আমরা যে 11 দলের ঐক্য আছে তাদেরও কোনো দল যায়, এই ফরম্যাটে বা এই কাঠামোর মধ্যে সকলেই ধীরে ধীরে স্বৈরাচারী হতে বাধ্য। আজকে আইনমন্ত্রী এখানে যে কথাগুলো বললেন, ওনারও শেষ কথাটা এটা ছিল যে আমাদের উপর আস্থা রাখুন। শেখ হাসিনাও আমাদেরকে এটা বলতেন যে আস্থা রাখুন নৌকায়। কিন্তু এটা তো সত্য যে ক্ষমতায় গিয়ে শেখ মুজিবুর রহমান বদলে গিয়েছিলেন এবং আমাদের চোখের সামনেই, আমাদের চোখের সামনে বলতে ইতিহাসের চোখের সামনেই আওয়ামী লীগ কিন্তু বাকশালে রূপান্তরিত হয়েছিল। যে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, তারা বাকশাল হয়ে গিয়েছিল। এমনকি নিজের চোখে দেখেছি প্রফেসর ইউনূসকেও বদলে যেতে, তার উপদেষ্টাদেরকেও অনেককে বদলে যেতে দেখেছি। সুতরাং ক্ষমতার চেয়ার এবং ক্ষমতার চশমা এমন একটা জিনিস, এটাকে যদি আইন বিধান বা কাঠামোর মধ্য দিয়ে পরিবর্তন করা না যায় তাহলে আমাদের আসলে সমস্যার সমাধান নাই। অনেক সুন্দর সুন্দর কথা এসেছে। আমাদের বন্ধু ফরিদুল হক একটা কথা বলেছেন যে এই যে আমরা জুলাই চার্টারটা করলাম, জুলাই চার্টারটা কেন করলাম? এই জন্যই তো করলাম যে ওই সময় আমরা সবাই একই কাতারে ছিলাম। দেখেন ওখানে কিন্তু কোনো সরকার ছিল না। জুলাই চার্টারটাকে ফ্যাসিলিটেট করেছে কিন্তু ওই অর্থ সরকার, একটা যার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, তারা ফ্যাসিলিটেট করেছে। আমরা সবাই সমমর্যাদা ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে বিএনপি রোলটা হয়ে গেল এমন যে বিএনপি বুঝতে পারছিল যে তারাই যেন ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় যাবে বোধেই দায় দায়িত্বটা তাদের বেশি। সরকারে গেলে স্বাভাবিকভাবেই সবার মধ্যে ওই চেতনাটা চলে আসে যে এটা করা ঠিক হবে না, ওইটা করা ঠিক হবে, এটা করার অসুবিধা, যেটা আইনমন্ত্রী একটু আগে বলে গেলেন। আচ্ছা, আমি যদি আইনমন্ত্রীকে উল্টা প্রশ্ন করতাম, প্রশ্ন করার সুযোগ ছিল না, উনি তো বক্তব্য দিয়ে চলেও গেলেন, যে পরীক্ষামূলকভাবে ওনারা যদি মানবাধিকার কমিশনকে বা গুম কমিশনকে দায়িত্বটা দিতেন তদন্তের জন্য, পরে না হয় চেঞ্জ করে এটা যদি কোনো খারাপ দিক হতো তাহলে ওনারা পরিবর্তন করতো। উনি তো বলেছেন আইন পরিবর্তনশীল, তাহলে ওনারা পুলিশকে দিয়ে মানে তদন্ত করার জায়গাটা কেন গেলেন? এটাই হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি। সরকার সবসময় চিন্তা করে যে সে কিভাবে গভর্ন করবে। এই জন্যই আমরা চেয়েছিলাম একটা জুলাই চার্টার করে এই জায়গাটাই নিতে, যে এমন একটা জায়গায় যাব যে আমি আমার ক্ষমতাটাকে ইচ্ছার কাছে বন্দী করে দেব। যেটা ফরিদুল হকের কথা বলেছিলাম, ফরিদুল হক বলেছিল যে সরকার আপনার তার জবাবদিহিতার জায়গাটা, তার একচ্ছত্র ক্ষমতার জায়গাটাকে সে নিজে কাটেল করবে। সেটা সে করে নাই, বরং সে এখন চেষ্টা করছে তার একচ্ছত্র ক্ষমতাটা যাতে নিশ্চিত করতে পারে। আমি আসছি বিরোধী দলের কথায়। এটা সত্য যে বিরোধী দলের যেই কার্যকর ভূমিকাটা, সেটার অনেক লেপস পার্লামেন্টে আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু সরকারি দল এবং বিরোধী দল একসাথেই দীর্ঘ সময় আন্দোলন করেছেন এবং ওনারা, এই যে আমি যদি বলি যে আমাকে স্বপন ভাই নিজেই বলেছেন যে জামাতের নেতাদের সাথে উনি একসাথে জেলে ছিলেন, তাহলে দীর্ঘ সময়ের এই অন্তরঙ্গতায় কতটুকু বিরোধিতা করা যায় চোখের দিকে চোখের চেয়ে? সুতরাং এখানে একটা ব্যারিয়ার আছে। যেহেতু একসাথে জেলে ছিলেন, একসাথে আদালতের বারান্দায় ঘুরেছেন, একসাথে স্লোগান দিয়েছেন, মিছিল করেছেন, একেবারে রাতারাতি তো চোখ উল্টে ফেলা যায় না। ফলে এই সখ্যতার জায়গায় ও বিরোধিতার জায়গায় কিছুটা বাধা তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় সেটা হলো বিরোধিতার জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি এই 6 মাস যেতে না যেতেই এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করে বসছেন। আমরা যদি দেখি যে এনসিপির
মিছিলের উপরে বা সমাবেশের উপরে বা শিবিরের কোনো কোনো ক্যাম্পাসে ছাত্রদলের এই যে হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটেছে, এগুলো নিয়ে যখন আমরা আলোচনা করি তখন বলা হয় যে সমালোচনা তো করার একটা রীতি আছে, আপনারা সমালোচনার জায়গায় এত কঠোর হচ্ছেন কেন, এত নোংরা ভাষায় সমালোচনা করছেন কেন, ইত্যাদি ইত্যাদি। তার মানে হচ্ছে যে আমাদের বিরোধী এবং সরকারি দলের মধ্যে একটা জায়গা থাকতে হবে যে এর বর্ডার ক্রস করলেই আমিও স্বৈরাচারী হয়ে যাব, বা এই বর্ডার ক্রস করলেই আমি কিন্তু হাতে লাঠি বা নীল রঙের পাইপ হাতে তুলে নিব, বা এর চাইতে বেশি কিছু। তো আমার ওই যে ঈশ্বরচন্দ্র গুপ্তের সেই নীলকর কবিতাটার কথা মনে পড়ছে, তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু, ভুসি পেলে খুশি হই, ঘুষি খেলে বাঁচবো না। আমরা সরকারি দলকে এরকম একটা কবিতা লিখতে পারি যে কতটুকু বিরোধিতা করলে আপনারা হাতে লাঠি তুলে নেবেন না। এখানে অনেকেই বলছেন যে আমরা কত স্বাধীনভাবে কথা বলতে পারছি, সরকার মহাশয় কত সদয় আমাদের প্রতি, সমালোচনা করার সুযোগ দিচ্ছেন। তো এইভাবে আমরা একটা আবেদন করতে পারি যে কতটুকু ভুসি আপনারা আমাদেরকে দিবেন, আমরা অতটুকু খেয়ে খুশি থাকবো, এর বেশি আমরা খুশি টুসি মারতে যাব না, আপনারা আমাদেরকে মারবেন। লেখা শুরু করেছেন, আপনি তো গান টান লিখতেন। আমার অনুরোধ হচ্ছে সিজিএস কে আমি ধন্যবাদ দিই সবসময় যে তারা একটা মধ্যপন্থার জায়গা থেকে সরকার বিরোধী দলকে সবসময় এক ধরনের ব্যালেন্সড বিরোধিতার জায়গায় বা জবাবদিহিতার জায়গায় রাখেন। আমার কাছে মনে হয় যে এই জায়গাটা দেখতে পারেন, কারণ আমরা আর অতীতের মতো মারামারি, গন্ডগোল, ক্যাম্পাস বন্ধ হওয়া, ইভেন একটা ভয়ঙ্কর কথা সেদিন একজন আমাকে বললেন যে হঠাৎ ধরেন এই যে 70-80 জন বিরোধী দলের সদস্য আছেন, হঠাৎ দেখা গেল যে তারা সবাই পদত্যাগ করে সংসদ থেকে বেরিয়ে আসলো, তাইলে কি হবে? সরকার যদি মনে করছে যে এই সামান্য বিরোধী দলও আমরা সহ্য করতে পারছি না, তাহলে ঠিক আছে, বিরোধী দল ছেড়ে দেখ, ওই 70-80টা। যেমন একজন দায়িত্বশীল নেতা একটা জায়গায় গিয়ে বলেছেন যে আপনারা যদি সরকারি দলকে ভোট না দেন আপনার উন্নয়ন হবে কিভাবে? তো সব ভোট আমরা সরকারি দলকে দিয়ে দিলাম, তাইলে কি গণতন্ত্র টিকবে? তাইলে কি আমরা এই রাষ্ট্রটাকে আবার ঠিক জায়গায় আনতে পারবো? সবাইকে ধন্যবাদ যে আমরা যাতে এই বিষয়গুলো বিবেচনার সাথে নেই। আসসালামু আলাইকুম।